চীন মালয়েশিয়া সফরে সাফল্য দেশেরই অর্জন বলেছেন প্রধানমন্ত্রী। সই হওয়া চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলের। গুম খুনের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনা। কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার মিলল 43 বস্তা টাকা, স্বর্ণালঙ্কার সহ বিদেশি মুদ্রা। গণনায় ব্যস্ত 5 শতাধিক মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে যা অর্জন হয়েছে তা বাংলাদেশের এবং দেশের জনগণের অর্জন। এর আগে তার সফরকে সফল আখ্যায়িত করে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে সংসদে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সফরে দুদেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার হয়েছে। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কারোর ক্ষতির কারণ হতে চায় না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চায় না। এই ভারসাম্য রক্ষা করেই যেন আগামী নীতি পরিচালিত হয়। আহমেদ সরারের রিপোর্ট। প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে মালয়েশিয়া ও চীন সফরের সফলতায় সংসদে গৃহীত ধন্যবাদ প্রস্তাবের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছেন মানুষের স্বার্থ দেখার জন্য, তিনি তা রক্ষার চেষ্টা করেছেন। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এর আগে শনিবার সকালে সংসদের অধিবেশন শুরু হলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে সফল আখ্যায়িত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, গত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই দুই সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনেও তার সক্ষমতা দেখিয়েছেন। পূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন, তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো রকমের সম্বর্ধনা করা। অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। তিনি গণচীনের সঙ্গে 17টি MOU হয়েছে মাননীয় স্পিকার, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাইল্যাটারাল যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এই MOU-গুলো সই হয়েছে, এবং গণচীনের সব প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ তারা আলোচনা করেছেন, সভা করেছেন, বৈঠক করেছেন, অত্যন্ত হৃদ্যতার সঙ্গে এই আলোচনাগুলো হয়েছে। স্পিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনা প্রস্তাব সংসদে উত্থাপন করেন। যে প্রস্তাবটি, এই প্রস্তাবে সমর্থন জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। ওনার যে ভ্রমণ মালয়েশিয়া এবং চায়নাতে, এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি, তার উপর করে যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। সবাই চাই যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। দেশের স্বার্থ আগে,
তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। এ সময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর এই সফর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরো সংহত হবে বলে আমরা সবাই মনে করি। পরে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব সংসদে পাশ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সম্মতিক্রমে গৃহীত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন দীর্ঘস্থায়ী এবং বিনিয়োগ সম্পর্ক তৈরি হবে বলে মনে করছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের আর্থিক সক্ষমতায় চীনের আস্থা তৈরি করবে বলেও মনে করছেন তারা। বলছেন, এই সফরের মধ্য দিয়ে দুদেশের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি হবে। ইমরুল কায়েসের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সই হয়েছে 13টি সমঝোতা ও 2টি চুক্তি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সফরটি থেকে বাংলাদেশ কি কি ক্ষেত্রে লাভবান হবে তাই নিয়ে চলছে আলোচনা। চীন সফরের কারণে ভূকৌশলগতভাবে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে কিনা তাও রয়েছে আলোচনা কেন্দ্রে। তবে বিশ্লেষকরা বলছেন, সবকিছু ছাপিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে প্রধানমন্ত্রীর এই সফর। তো এই সফরের মধ্যে আমরা অনেকগুলো ইস্যু দেখেছি, যেগুলি আগেও কিছুটা হয়তো আলাপ আলোচনা হয়েছিল, তার মধ্যে একটা গতিশীলতা এসেছে এবং কিছু নতুন ইস্যু নতুন করে আপনার সামনে এসেছে, যেগুলো হয়তো বা ভবিষ্যতে কোনো ফলপ্রসূ জায়গায় পৌঁছাতে পারে। একটা সরকার যেহেতু অন্তত 5 বছর ক্ষমতায় থাকবেন, সুতরাং চীন হয়তো এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেগুলোর মধ্যে করতে হয় সেই ধরনের প্রকল্প নিয়ে এখন সামনে এগোতে চাচ্ছে। ফিনান্সিয়ালি চীনের বাংলাদেশের উপরে কনফিডেন্সটা আগের চাইতে এখন আরো বেড়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে চলমান ভারসাম্যহীনতা লাঘবে অগ্রগতি সাধিত হবে বলেও অভিমত বিশ্লেষকদের। পদ্মা ব্যারেজের আলোচনা এবং এটা যদি কাজ শুরু করা যায়, চট্টগ্রাম ইপিজেড চীনের জন্য যেটা আপনি আনোয়ারার ব্যাপার যেটা বলা হচ্ছে, আবার মংলায় ডেভেলপমেন্ট, এই সব কিছু মিলিয়ে বড় বড় জায়গাগুলোতে চীনের যে ইনভলভমেন্ট, এখানে ইতিমধ্যে যে সকল চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে সেখানে চীনের প্রাধান্য আছে, চীনের স্বার্থের প্রাধান্য আছে। সেখানে যদি আলাপ আলোচনা করে কতটা কমিয়ে আনা যায় সেটা। কিন্তু আমি দেখেছি যে এই সফরে অনেক কিছুই কিছুটা ভারসাম্যর দিকে এগোচ্ছে। আমি এই সফরের অনেক ভালো দিক দেখতে পাচ্ছি, যেগুলো আমাদেরকে কিছুটা পজিটিভ দিক দিচ্ছে, পজিটিভ দৃষ্টিকোণ দিচ্ছে। বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করবে বলে আশা তাদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। চীন ও মালয়েশিয়া সফর শেষে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে গাড়ি বহর নিয়ে শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া এবং মোনাজাত করেন। এর আগে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে শুক্রবার রাত 8টায় ঢাকায় পৌঁছেন প্রধানমন্ত্রী। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এদিকে 4 দিনের চীন সফরে 13টি সমঝোতার স্মারক 2টি চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় যাবে বলে ধারণা করা হচ্ছে। চীনে রপ্তানি বাড়াতে বাংলাদেশে বিনিয়োগ আনার পাশাপাশি চাইনিজ 800 একরের শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে, জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট আইনজীবী সমিতির নবীনবরণ এবং কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী চীন সফরের ফলে আগামীতে বিপুল চাইনিজ বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতিও কমছে। এছাড়া চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে 24 ঘন্টায় বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে, যা বিনিয়োগ বাড়াবে। এ সময় শাহজালালের মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়েও কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী। জানান, নিয়মতান্ত্রিকভাবে মাজার ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে, সেখানে রাজনৈতিক বিবেচনায় কাউকে নেওয়া হয়নি। আগামী দিনে বাংলাদেশের থেকে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের যে স্ট্র্যাটেজি, চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্ক মুক্ত করে দিয়েছে, 0%। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা।
গুম খুনের বিচার করতে বর্তমান সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নূর খান। দুপুরে রাজধানীর বাংলা মোটরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে 12তম মানবাধিকার সম্মেলনে এসব কথা জানান তিনি। সম্মেলনে বিগত আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা গুম এবং হয়রানির লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে আলোচকরা জানান, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলীয় বিবেচনা রাখা যাবে না, অন্যথায় বর্তমান সরকার বিগত সরকারের ফ্যাসিজমকে ছাড়িয়ে যাবে। অনুষ্ঠানে নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। পুলিশের বিচারের জন্য আরেকটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও জানিয়েছেন বক্তারা। এই সময় নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের আটকে রাখার কঠোর সমালোচনা করেছেন কেউ কেউ। আজকে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি ঘটছে সেই জায়গাটিতে আমাদের সোচ্চার হতে হবে। এখানে দলীয় বিবেচনা করা যাবে না। আমি কোন বিশ্বাসে বিশ্বাসী সেটা দরকার নেই। আমাদেরকে প্রথম দিন থেকেই সচেতন থাকতে হবে, দৃঢ়তার সাথে কথা বলতে হবে। যদি এইটা বলতে ব্যর্থ হই তাহলে সাবেক ফ্যাসিস্টের চেয়ে বড় ফ্যাসিস্ট আমরা তৈরি হব, নিজেরাই হয়ে যাব। কারণ আমাদের মনোজগতে কিন্তু ফ্যাসিজম কাজ করে। 6 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান সিন্দুক। 43 বস্তা টাকা সহ মিলেছে স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন বৈদেশিক মুদ্রা। সকাল 7টায় সিন্দুকগুলো খোলার পর মসজিদের মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কার্যক্রম। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সিন্দুক খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 5 শতাধিক মানুষ। এর আগে গত বছরের 27 ডিসেম্বর সিন্দুক খোলে 11,48,48,538 টাকা পাওয়া গেছে। হামে দেশে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। হাম এবং এর উপসর্গ পাওয়া গেছে আরও 789 জনের শরীরে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ময়মনসিংহ বিভাগেই 4 জনের মৃত্যু হয়। পাশাপাশি এই সময় ঢাকা এবং খুলনা বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম এবং উপসর্গে মোট 708 জনের মৃত্যু হয়েছে। ইতালি রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্ত্রী সন্তান সহ নোয়াখালীর একই পরিবারের 3 জন নিহত হয়েছে। তারা হচ্ছেন কোম্পানিগঞ্জের চরকাকড়া সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম, 5 বছর বয়সী মেয়ে আরওয়া ইসলাম আরিশা। নিহত স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাত 8টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ফ্ল্যাটে প্রবেশ করে প্রথমে তাদের 3 জনকে ছুরিকাঘাত করে। পরে দুর্বৃত্ত পালিয়ে যাবার সময় বাবুলের ছেলে অয়নকে দেখতে পেয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা তাদের 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় বাবুলের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কর্মীদের উৎসাহ, পারস্পরিক সম্প্রীতি এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিটেক এক্সপার্ট গেট টুগেদার 2026। দিনব্যাপী রূপগঞ্জের সিসেল পার্কে এতে অংশ নেন বিটেক এক্সপার্টের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং অতিথিরা। নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর খেলাধুলা, বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন উপস্থিত সকলে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেক এক্সপার্টের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম সহ বিটেক এক্সপার্টের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও 2025 সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কর্মকর্তা কর্মচারীদের সম্মাননা স্মারক এবং পুরস্কার প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের সদস্যরা। আনন্দ, উচ্ছ্বাস, সম্মাননা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বিটেক এক্সপার্ট গেট টুগেদার 2026। আয়োজকরা জানান, কর্মীদের মধ্যে সৌহার্দ্য, দলগত সমন্বয় এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা আরও বাড়াতেই এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে। মার্কেটে একটা চমৎকার, সুন্দর এবং একটা চমৎকার মানের যে প্রোডাক্ট, দেশীয় পণ্য, সেই পণ্যগুলো যাতে আমরা মানুষের হাতে হাতে পৌঁছে দিতে পারি, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি, সেই লক্ষ্যে আমরা বিউটি এবং কসমেটিক্স মার্কেটে কাজ করে যাচ্ছি 15 বছর ধরে। আগামী দিনগুলো আমরা আরও সমৃদ্ধ করব এই মার্কেটে। বিটেক এক্সপার্টকে আরও সমৃদ্ধ করার জন্য
আপনাদের সর্বাত্মকরণে সমস্ত ধরনের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। দেশের আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশের প্রতিটি উপজেলায় যেসব স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোর প্রত্যেকটিকে ১০১ শয্যা হাসপাতালে উন্নীত করা হবে। সকালে কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি হেলথ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দীর্ঘ ২৫ বছর পর মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু হয়েছে। ১ মাসের অধিক সময়ে ড্রেজিং কার্যক্রম শেষ করে শনিবার থেকে চালু হয় এই ফেরি সার্ভিস। সকালে কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় সামাজিক সংগঠন সুরক্ষা শনিবার মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নাগরিক সভার আয়োজন করে। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মার্কিন বাংলাদেশ গোলামী চুক্তি বাতিল, নাগরিক জীবনের জানমালের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া। সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নড়াইলে বেতন স্কেল ঘোষণা ও ১২ দফা দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে নড়াইল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে শ্রমিক কর্মচারীরা অংশ নেন। চাকরি, রাজস্ব খাতে স্থানান্তর সহ ৪ দফা দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভাগের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাভার থানা ছাত্রদল নেতা মাহবুব সামিদ। ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকালে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয় ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি চলবে। ফেনীর সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ওষুধ ও চশমা বিতরণ এবং ৫০ জন অসহায় মানুষের ছানি অপারেশন করা হয়েছে। শেখ সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সার্জা চ্যারিটি ইন্টারন্যাশনালের উদ্যোগে এই ক্যাম্প হয়। এদিকে ঝালকাঠির কাঁঠালিয়ায় ইউথ রেড কেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগে বাছাই ক্যাম্প হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে চীন মালয়েশিয়া সফরে সাফল্য দেশেরই অর্জন বলেছেন প্রধানমন্ত্রী। সই হওয়া চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলের। গুম খুনের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনা। কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, সোনালঙ্কা সহ বিদেশি মুদ্রা। গণনায় ব্যস্ত ৫ শতাধিক মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৭:৩০। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।